যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তিনি শুধু অভিনেত্রী নন, তার পাশাপাশি তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় বসবাস করেন। বাবার সঙ্গেই তিনি থাকেন ওই বাড়িতে। এখনো বিয়ে করেননি তিনি। সায়নীর মা কিছুদিন আগেই মারা গিয়েছেন। এর আগে তিনি আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আলিপুরে মনোনয়নপত্র জমা দেন। সেখানেই তিনি তুলে ধরেন তার সম্পত্তির পরিমাণ। এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষের। এবার সামনে এলো আরও বড় এক চাঞ্চল্যকর খবর। বৃহস্পতিবার সায়নী ঘোষ যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাতে যে তথ্য সামনে আসছে তাতে উল্লেখিত 2018-19 সালে 4,56,060 টাকা, 2019-20 সালে 3,78,380 টাকা, 2020-21 সালে 2,40,460 টাকা, 2021-22 সালে 3,59,160 টাকা, 2022-23 সালে সায়নীর ইনকাম 4,71,490 টাকা। অন্যদিকে 2021-এ বিধানসভা ভোটের মনোনয়নপত্রে ইনকাম ট্যাক্সের যে তথ্য সামনে আসছে, তাতে উল্লেখিত রয়েছে 2018-19 সালে 5,68,133 টাকা এবং 2019-20 সালে সায়নীর ইনকাম 4,92,568.32 টাকা। এখানেই সামনে আসছে বড় চমক। একই সালে ইনকাম ট্যাক্সের যে নথি জমা দিয়েছেন সায়নী, সেখানে রয়েছে গড়মিল। 2024 লোকসভার মনোনয়নপত্রের এভিডেভিটে 2018-19 সালে সায়নীর ইনকাম 4,56,060 টাকা এবং 2019-20 সালে সায়নীর মোট উপার্জন 3,78,380 টাকা। কিন্তু 2021 বিধানসভায় আবার ওই একই সালে সায়নীর ইনকাম দেখানো হয়েছে 5,68,133 টাকা এবং 4,92,568.32 টাকা। আর এখানেই সামনে আসছে গড়মিল, জানিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। মনোনয়নের নথিতে গড়মিল থাকলেও কেন শো কজ করা হলো না যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের? কেন বাতিল হবে না তার নমিনেশন? এখনো পর্যন্ত রাজ্যের বিরোধী কোনো দলের তরফে এই বিষয়ে কোনো ধরনের অভিযোগ সামনে আসেনি। তবে ভবিষ্যতে এই গড়মিলকে সামনে রেখে নির্বাচন কমিশন 24-এর লোকসভায় যাদবপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা, নজর থাকবে সেখানেই। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।